বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ঋণ জালিয়াতিতে আলোচিত আরও 5 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এর আগে বাংলাদেশ ব্যাংক গেল বৃহস্পতিবার 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরানোর নির্দেশ দেওয়ার কথা জানা যায়। তারপর আজ ঋণ জালিয়াতির ঘটনায় আলোচিত এস আলম গ্রুপের অধীনে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি একটি সভা ডাকা হয়। এরপর বাকি ব্যাংকগুলোর এমডি পদেও পরিবর্তনের খবর জানা গেল। দেশের সম্মান ও গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত প্রশিক্ষণ দেয়ার আহ্বান জানান তিনি। দুপুরে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন দেখেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন এই অনুশীলনের আয়োজন করেছে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং শত্রু বাহিনীর মধ্যে ছদ্ম যুদ্ধ অনুষ্ঠিত হয়। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকার অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়া মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোরা অংশ নেয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই শীতকালীন মহড়া। যা মেকানাইজড কোম্পানিগুলোর পেছনে অবস্থান করছে। সুধীবৃন্দ, ভিউ পয়েন্টের ডান পাশে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টারগুলো শত্রু বাহিনীর জন্য একটি কমান্ডাররা তাদের ব্যাটালিয়ন শত্রু দ্বারা আক্রান্ত। একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে CEC বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই। এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহকারীরা। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন CEC। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে মত কমিশনারদের। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। গেল 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তার আইনজীবী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। এখনও তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। নির্বাচন বিলম্ব করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে লন্ডন থেকে ফিরে তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ জরুরি। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। বলেন, নতুন রাজনৈতিক দল হতে পারে, তবে কিংস পার্টি কাম্য নয়। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। লন্ডন যাওয়ার আগে আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে তারা সাক্ষাৎ করবেন। দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির সদস্যদের এই সাক্ষাৎ। সব ঠিক থাকলে খালেদা জিয়া 7 জানুয়ারি রাতে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. Will make a significant change, not only internally, but in the region. We can also make the products of this refinery goes to China, goes to India, goes to the neighbor countries. Aramco was not welcome. Same is true with the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. The government will do everything, and private sector will just take the 50 billion. Private sector has to be very competitive, efficient, and also perform their job, including regulatory regime and opening that one. That is very important. We need to do a lot of things at our end. Let us accept the reality that although we have been claiming for a long time that we have the most investor-friendly atmosphere, but then in practical ground, that has not been the truth all the time. এই মুহূর্তে প্রেস ব্রিফিং করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন। আর একটা বড় জিনিস হচ্ছে যে তাদের আমরা শুনেছি যে ইকুইপমেন্টেরই অভাব, সেই জায়গায়ও আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন।
এটা খুবই ভাইটাল একটা জিনিস আপনি যেটা। আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। আমার নাম বিলাল হোসাইন, এখন টেলিভিশনে কাজ করি। আর আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে 5 জানুয়ারি 2014 সালের 5 জানুয়ারিতে আপনারা জানেন যে বাংলাদেশে একতরফা নির্বাচনের যে কালচার, যে সংস্কৃতি, সেটা শুরু হয়েছে। তো সেখান থেকে আজকে এত বছর পরে 5 জানুয়ারিতে এসে মানুষের একটা কথা যে বিগত 3টি নির্বাচনে যে পরিমাণ অনিয়ম হয়েছে, এই অনিয়মগুলো নিয়ে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কাজ করবে এবং তদন্ত করবে, যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই ধরনের একটা দাবি আছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আসলে সরকারের অগ্রগতিটা কি? না, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের তো অনেকগুলো কাজ, একটা দুটো তো না। আমাদের ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে। এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে 2-1টা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে এখানে। তো আমরা আশা করছি আপনাদেরকে নয়, হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, বা আরও পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ 2018 সালে রাতের ভোট বলেন, এবং প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের যেই কাহিনী বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে, এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে, তার আমরা জাস্টিসের আওতায় আনব। বিগত সরকারের মানে অন্যান্য মিডিয়া যেরকম দুর্নীতি, অনিয়ম, এই যে ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, এরকম নানা নিউজ হয়, আপনাদের সরকারি সংস্থা বিএসএস এবং বিটিভি এই জাতীয় কোনো বিশেষ কোনো প্রোগ্রাম বা বিশেষ যে দুর্নীতি অনিয়মের খবরগুলো প্রকাশ হচ্ছে না। তারা শুধু ওই যে আপনারা বলতেছেন যে মন্ত্রীদের পিআরওরা, উপদেষ্টাদের পিআরওরা যা করেন তাই শুরু করছে। যেহেতু রাষ্ট্রের ইয়েতে বিগত দিনের এগুলো প্রকাশ হবে কিনা ধারাবাহিকভাবে বিএসএস এবং বিটিভি, সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ? আমরা তাদের ডে টু ডে ম্যানেজমেন্টে আমরা ইন্টারভেন করি না। আমরা আশা করব যে তারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে তাদের প্রোগ্রামগুলো সেভাবে করবেন। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 4টি স্টেক হোল্ডার নিয়ে ছায়া কমিশন গঠন করা হবে, যার মধ্যে গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকের মতামত থাকবে বলে জানিয়েছেন ছায়া সংস্কার কমিশনের আহ্বায়ক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি সেমিনারে কথা বলেন তিনি। এছাড়াও গণমাধ্যম, রাজনৈতিক সংস্কার কমিশন সহ প্রতিটি সেক্টরে বিভিন্ন সংকটকালে এই ছায়া কমিশন সাহায্য করবে এবং রিপোর্ট দিবে বলে জানিয়েছেন তিনি। সরকার যেখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সেক্টরে সংস্কারের পরিকল্পনা দিচ্ছে, সেখানে ছায়া সংস্কার কমিশন সম্মিলিতভাবে একটি রিপোর্ট জমা দেবে। এগারোটা ছায়া কমিশন, যেটা আমি ইতিমধ্যে বলেছি যে 4টা স্টেক হোল্ডার নিয়ে গঠিত হবে: গণমাধ্যম কর্মী, রাষ্ট্রবিজ্ঞানের এক্সপার্ট, পাবলিক ইন্টেলেকচুয়াল এবং আপনার রাজনীতিবিদ। এছাড়া আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, বিভিন্ন ইনভলভ সাধারণ নাগরিক, তাদের মতামত নিব। দীর্ঘ 15 বছর অনেক সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের লেজুর ভিত্তি করেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের সাংবাদিকদের সাথে সংস্কার বিষয়ে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন।
কামাল আহমেদ বলেন, সাংবাদিকরা এখনই দুই ভাগে ভাগ হয়েছে। এক ভাগ সাংবাদিক দল, আরেক ভাগ সাংবাদিক লীগ, যা কোনোভাবেই কাম্য নয়। দলীয় প্রভাবের কারণে সাংবাদিকতা অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে কাজ করছে সংস্কার কমিশন। এ সময় গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাবনার উত্তরে কমিশন প্রধান একটি গ্রুপে একাধিক গণমাধ্যম না রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণ, বেতন কাঠামো নির্ধারণ, পত্রিকার সার্কুলেশন নিয়ে মিথ্যা তথ্য রোধ, সাংবাদিকদের হয়রানি বন্ধ সহ অপসাংবাদিকতা রোধে সুনির্দিষ্ট সুপারিশ করার কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক লীগ আর একটা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক দল। আপনাদের চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে যা হয়েছে, আমাদের তো লজ্জা লাগে যে সেই প্রেস ক্লাবের গন্ডগোল মেটাতে ঢাকা থেকে ডিএমপির ডিজি আসেন তথ্য মন্ত্রণালয়ের অনুরোধে, সচিবদের অনুরোধে। কেন এরকম দলাদলি কেন হবে? এটা তো রাজনৈতিক দলাদলি হয়েছে। এই দলাদলি কি শুধুমাত্র এক হাতেই কি তালি বাজে? কখনোই এক হাতে তালি বাজে না। সুতরাং আমাদের সবারই কিন্তু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন দরকার। আগুন লাগার 11 দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন। প্রথম থেকে 5ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বন্ধ আছে। 10 দিন পর খুলে দেয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কম্পিউটার কানেকশনের কাজ করছেন কর্মচারীরা, তবে এখনও সংযোগ দেওয়া হয়নি ইন্টারনেট সেবা। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও আগুন লাগা 4টি তলার মেরামতের কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগা 4টি তলায় কাজ শুরু করা যাবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, আগুনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অল্প সময়ে মেরামত সম্ভব না, বেশ কিছুদিন সময় লাগবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে। 1-2 দিনের দিক যদি হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি এবং উপরের কিন্তু এখনো শুধুমাত্র কলাপসিক্যাল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে এখনো সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার সুযোগ হবে তখন আমরা বসতে পারবো। 43তম BCS-এ একবার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 227 জন প্রার্থী পুনঃনিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সকাল থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। পুনরায় গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন জমা দিতে এসে তারা জানান, কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করেই তাদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধ না থাকলে তাদের যেন নতুন করে গেজেটভুক্ত করা হয়, সেই দাবি জানান তারা। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে। ওই আবেদন গত বৃহস্পতিবারও আবেদনপত্র জমা দিতে এসেছিলাম, জমা দিয়েছিলাম, আমরা কোনো রিসিপ্ট কপি পাইনি। আমরা যারা বাদ গেছি আর কি, আলটিমেটলি 227 জন যারা বাদ গেছি তাদের পুনর্বিবেচনার জন্য নতুন করে একটা আবেদন চাওয়া হয়েছে। আমরা পুনর্বিবেচনার যে ব্যাপারটি, সেটা পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র জমা দিতে এসেছি। 15 তারিখে যোগদান করার জন্য গেজেটেড করুক, নয়তো আমাকে মেরে ফেলুক। যেখানে আমি বাবা মায়ের সুখের কারণ হবে, শান্তির কারণ হবে, সেখানে আজকে আমি তাদের হতাশার কারণ। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া সাব ইন্সপেক্টররা। এ সময় তারা বলেন, যে অভিযোগে তাদের বের করে দেওয়া হয়েছে তা মিথ্যা ও নিয়ম বহির্ভূত। বিনা দোষে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। এছাড়া ভবিষ্যৎ নিয়েও ভুগছেন অনিশ্চয়তায়। দ্রুত চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান তারা। 21 অক্টোবর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 4 ধাপে 40তম ব্যাচের 321 জন প্রশিক্ষণরত সাব ইন্সপেক্টরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। আমাদেরকে কয়েকজনকে কিভাবে সিলেকশন করা হয়েছে, কিসের ভিত্তিতে এই সিলেকশনটা হয়েছে, এটা আমরা নিজেরাও জানি না। আমাদের এখন একটাই প্রশ্ন যে আমাদের অন্যায়টা কি। 2 মাস হলো বাড়ি থেকে বাড়ি যায়নি, আমি বের হওয়ার ঢাকায় এখনো
আমি বাবা মার সামনে যাওয়ার মতো শক্তি আমার নাই। দীর্ঘ 1 বছর ট্রেনিং করার পরে, বিনা বেতনে ট্রেনিং করার পরে আমাদেরকে নির্দোষভাবে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা পুনর্বহালের জন্য এখানে আসছি। আমাদের সঠিক কারণটা আমাদের জানানো হোক, কি কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে। আমাদের রিলেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, আইজিপি স্যারের বরাবর আমরা আবেদন দিচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, কিন্তু কোথাও থেকে আমরা কোনো রেসপন্স, ফিডব্যাক আমরা পাই নাই। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন। তিনি জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে আটক করে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সালের 24 জানুয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। 2013 সালের 21 নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 109তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী 15 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, 33 জনকে 2টি সেমিস্টার স্থগিত ও 23 জনকে 1 সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত গৃহীত হয়। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে রাজধানীর মহাখালীর উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি দল। ব্যুরোর অধীনে একটি প্রকল্পে 263 কোটি টাকা ব্যয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই তদন্তের অংশ হিসেবে দুপুরে দুদকের 4 সদস্যের একটি দল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। দুদক বলছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এজন্য সোমবারের মধ্যে প্রকল্পের প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্পের পরিচালক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই মেগা প্রকল্প নেওয়া হয়। ওই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয় তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অফ স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে শুধু গত জুন মাসে এই প্রকল্পে 263 কোটি টাকা ব্যয় দেখানো হয়। কিছুদিন আগে 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। আজকে ওনাদের কাজ অতিরিক্ত মহাপরিচালক স্যারের সাথে দেখা করছি এবং এই প্রকল্পের পরিচালক ফাইন্যান্সের সাথে সাক্ষাৎ করেছি। কিছু ডকুমেন্ট আমাদের হাতে অল্প কিছু দিয়েছেন, বাকিগুলা আগামী দিন দিবেন বলে ওনারা জানিয়েছেন। 5.5 বছর আগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এ রায় দেন। 2019 সালের 12 মে বিকেলে রাজধানীর শ্যামলী থেকে নিখোঁজ হন জিসান। 11 দিন পর গাজীপুরের গাছা থানার একটি বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন জিসানের বাবা। 2022 সালে মামলার বিচার কাজ শুরু হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান এক আসামি। বিজ্ঞ আদালত আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেছেন। 3 জন আসামিকে আপনার সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি দিয়েছেন এবং একজন আসামি মহিলা ওনাকে বেকসুর খালাস দিয়েছেন। তো আমরা মহামান্য আদালতের এই রায়ে সন্তুষ্ট।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সিলেট অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানগুলো গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ ওই সভায় অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ চলছে। বিশেষ করে বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি, নতুন প্রজন্মের প্রবাসীদের দেশে আকৃষ্টকরণ, সিলেটে স্পেশাল ইকোনমিক জোন সহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার কথাও জানান তারা। মিয়ানমার থেকে সাগর পথে কক্সবাজারে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাগরের মুন্ডার ডেইল পয়েন্টে অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দুপুরে সাগরের মুন্ডার ডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি তীরে এসে পৌঁছালে এতে থাকা ৩৬ জন রোহিঙ্গাকে কুলে নামিয়ে আনা হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাসং এলাকার বাসিন্দা তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ভারতীয় ২ চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ভোরে উপজেলার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে ভারতের ত্রিপুরার রাজু আহমেদ ও সোহাগ হাসানকে কসবা থানায় হস্তান্তর করা হয়। বিজিবির ৬০ ব্যাটালিয়ন জানায়, শনিবার মধ্যরাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশের পর টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচারের সঙ্গে জড়িত। নেত্রকোনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের মোক্তারপাড়া কালেক্টরেট স্কুলের আইসিটি ডিজিটাল ল্যাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। স্কুলের নবম ও দশম শ্রেণীর স্কুলের ১৬ জন ছেলে ও ১৬ জন মেয়ে এই সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় ও বৈরী আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের অন্তত ৬ কোটি ২০ লাখ মানুষ। মার্কিন আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার মধ্যাঞ্চল থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ের প্রভাবে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনক হারে কমেছে। আগামী কয়েকদিনের মধ্যে ঝড়টি পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। এর ফলে সেন্ট্রাল প্লেইন ও মিড অ্যাটলান্টিক এলাকা জুড়ে ভারী তুষারপাত হতে পারে। ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ায় আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সংকটে পড়তে পারে কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার জন্মস্থান জর্জিয়ায় সমাহিত করা হবে কার্টারকে। স্থানীয় সময় বেলা ৩টায় প্রয়াত প্রেসিডেন্টের কফিন বহনকারী গাড়ি জর্জিয়ার অ্যাটলান্টায় এসে পৌঁছায়। সেখানে জিমি কার্টারের বড় ছেলে জন কার্টার ও নাতি জেসন কার্টারের সাথে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ১৯২৪ সালে জর্জিয়ার প্লেইন্সে জন্মগ্রহণ করেন জিমি কার্টার, তাই শেষকৃত্য অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মস্থান প্লেইন্সে সীমিত ও ব্যক্তিগত পরিসরে জিমির শেষকৃত্য সম্পন্ন করবেন পরিবারের সদস্যরা। পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত অন্তত ৩২। শনিবার করাচি থেকে বেলুচিস্তানের তুরবাতে যাওয়ার পথে এই বিস্ফোরণ হয়। অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম বিস্ফোরণের কারণ বোমা হামলা দাবি করলেও বেলুচ
পুলিশ এ নিয়ে কিছুই জানায়নি। বেলুচিস্তানের পুলিশের আইজি জানান, বিস্ফোরণের কারণ খুঁজে বের করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এ নিয়ে বলতে রাজি নন তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। তীব্র শীত তুষারপাতের মধ্যে বিক্ষোভকারীরা নেমেছেন সিওলের রাস্তায়, যেখান থেকে খুব বেশি দূরে নয় ইউএলের বাসভবন। শনিবার ইউন বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী নামেন রাজপথে তার অভিশংসনের দাবিতে। একই দিনে ইউএলের সমর্থনেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা শনিবার আবারও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের কাছে আপিল করেছেন ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির। বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ করেছেন নাজমুল আবেদিন ফাহিম। এখন টেলিভিশনকে ক্রিকেট বোর্ডের পরিচালক স্বীকার করেন তার সাথে বোর্ড প্রেসিডেন্টের খারাপ ব্যবহারের কথা, তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। কিন্তু স্বাধীনভাবে কাজ করতে না দিলে বিসিবিতে আর বেশি দিন থাকবেন না বলেও জানান ফাহিম। যেখানে আসা এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা না। সো যেভাবে দেখতে চাই, যেভাবে কাজ হলে সামনে ছবিটা সুন্দর হবে, সেভাবে যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেভাবে না হলে তো অবজারভেশন থাকবেই। এই পথটা খোলা, যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পথটা তো খোলা আছে, সেটা আমি আগে করেছি। মাত্র 150 টাকা খরচ করেই বিপিএলে দিনের 2টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সিলেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র 150 টাকা। এছাড়া স্টার্ন গ্যালারি 250 টাকা, ক্লাব হাউস 500 টাকা, জিরো ওয়েস্ট জোন 600 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট 2000 টাকা। টিকিট কাউন্টারেও আজ বিকেল 3টা থেকে মিলছে টিকিট। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকে ও শিশু একাডেমির বুথে সকাল 10টা থেকে টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে কোনো দ্বিধা ছাড়াই বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল সান্টনার। অধিনায়কের পরিকল্পনায় শতভাগ সাফল্য এনে দিয়েছেন কিউই বোলাররাও। শ্রীলঙ্কান টপ অর্ডারের বিপক্ষে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও নাথান স্মিথরা রীতিমতো সুইংয়ের ঝড় তুলেছেন। কিউই পেসারদের দাপটে মাত্র 23 রানে 4 উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এরপর জুটি গড়ার চেষ্টা করলেও নির্ধারিত ওভারের আগে 178 রানে গুটিয়ে যায় চারিত আসালাঙ্কার দল। জবাবে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের অপরাজিত 90 রানের ইনিংসে ভর করে অনায়াসে জয় পায় ব্ল্যাক ক্যাপরা। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।